This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্য অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আমি ঠোঁটকাটা। যথারীতি যথাসময়ে হাজির আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি TV9 বাংলার প্রাইম টাইমে। নতুন সরকার আসার পর রাজ্যে প্রথম মহরম হলো। প্রশাসন পই পই করে এবার বলে দিয়েছিল মহরমের মিছিল হোক, মহরমের শোভাযাত্রা যেমন হয় হোক, কিন্তু মিছিলে কোনো রকম অস্ত্র নয়। গতকাল শান্তিপূর্ণভাবে মহরম পালিত হয়েছে গোটা রাজ্যে, মিছিলও হয়েছে, কিন্তু অস্ত্র নিয়ে মিছিল হয়নি। সবাই যাদেরকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল বলুন বা যাদেরকে আবেদন করা হয়েছিল তারা সেই আবেদন মেনেছেন। আজ রাজ্যের পুলিশকে ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী, যেটা শোনাচ্ছিলাম আপনাদের। শুভেন্দু অধিকারী তিনি একই সঙ্গে ধন্যবাদ দিয়েছেন যারা মহরম পালন করেছেন, সংখ্যালঘু সমাজের সেই সমস্ত মানুষকেও যারা সরকারি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। মুসলিম সমাজ কালকে আরও একবার স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে সরকারি নির্দেশ মানতে তাদের কোনো সমস্যা নেই এবং আইন যা চাইবে, শাসন ব্যবস্থা যা চাইবে, অর্থাৎ আইনের শাসন সবাই মেনে চলতে রাজি, তারা বুঝিয়ে দিয়েছেন। গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্য অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। শোনালাম আপনাদের, মুখ্যমন্ত্রী বলছেন যে সবাই আইন মেনেই কাজ করেছেন, যা করছেন। ঠিক এরকম একটা সন্ধিক্ষণে নতুন করে আবার একটু বেসুরো গাইতে শুরু করে দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন তৃণমূল বিধায়ক। তিনি একটু বেগড়বাই করছেন বলে মনে হচ্ছে তার কথাবার্তা শুনে। অধুনা তিনি হচ্ছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক, আপনারা সকলেই হয়তো জানেন, কিন্তু তিনি আবার পুরনো ফর্মে ফিরে গিয়েছেন। নিজের তার যে সম্প্রদায়গত পরিচয়, সেই পরিচয়টাকে ব্যবহার করে তিনি তার অনুগামীদের একটু উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন মনে হচ্ছে তার কথা শুনে। শুনুন। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। মুখ ফসকে বা রাগের মাথায় বলে ফেলেছেন, আলটপকা বলে ফেলেছেন এমন নয়, ভেবে চিনতে সচেতনভাবে যা বলার বলেছেন হুমায়ুন কবির। না হলে 2024 সালে শক্তিপুরে যে সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল, আরও স্পষ্ট করে বললে যে কোট আনকোট দাঙ্গা হয়েছিল, সেই প্রসঙ্গ তিনি কেন টানবেন? আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। 2024 সালেও তা দেখেছিলাম। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার পুলিশের এসপি, ডিআইজি, দুনিয়ার থানার লোক ওই আমার কাছে যে এসে হাঁটু গাড়তে হয়েছিল 17 এপ্রিল 2024 শক্তিপুরে। মুখ্যমন্ত্রীকেও মানব না, পুলিশকেও মানব না, এই কথাগুলো একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যখন বলছেন, তিনি যে সম্প্রদায় থেকে হন না কেন, যে দল থেকে হন না কেন, কিচ্ছু যায় আসে না। এই কথার মধ্যেই আছে উস্কানি।
আমরা বলতে বাধ্য হচ্ছি। এটা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বলতে পারেন না। দেখা যাক এই কেসটা কত দূর গড়াবে তো অবশ্যই। মুসলিমদের উস্কানি দিয়ে এক করতে পারলে কি হয় সেই বার্তাটাই হুমকির আকারে একেবারে দাঁড়িয়ে খুল্লা দিচ্ছেন হুমায়ুন কবির। ঠিক আমার মনে পড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কিছু মাস আগে, ওই 1-1.5 মাস আগে তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেটা আবার শোনাতে হচ্ছে। মঞ্চ থেকে বললেন উনি না থাকলে, তৃণমূল কংগ্রেস না থাকলে একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায় 1 মিনিটের মধ্যে ঘিরে ফেলে শেষ করে দেবে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। যে ভাষায় উনি কথাটা বললেন তাতে পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের যে প্রান্তে হিন্দু বাঙালি আছেন তাদের জন্য থ্রেট করলেন এবং পরোক্ষে মুসলিম জেহাদি সমাজকে আগ্রহ করলেন, তোমরা 12টা বাজাও, তোমরা চাইলে 12টা বাজাতে পারো, আমি আছি। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আপনি হিন্দুদের ভয় দেখাবেন না, হিন্দুরা একজোট হচ্ছে। কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। 1 মিনিট সময় লাগবে না, 1 সেকেন্ডের মধ্যেই মানুষ বোতাম টিপে এই সরকারটাকেই বিসর্জন দিয়ে দেবে। 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ছিল সোহরাওয়ার্দীর নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্য গ্রেট বেঙ্গল কিলিংয়ের ডাক দিয়েছেন সেদিন প্রকারান্ত। अब क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মুসলমানরা আপনাকে আর ভোট দেবে না, তারাও বুঝতে পারছে যে আপনি তাদেরকে শুধু ব্যবহার করে গেছেন। 1 সেকেন্ডের মধ্যেই মানুষ বোতাম টিপে এই সরকারটাকেই বিসর্জন দিয়ে দেবে। অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ক্লাসের সেরা ছাত্র হুমায়ুন কবির। হুমায়ুন কবির তৃণমূল ত্যাগ করেছেন, কিন্তু পুরনো দলের ক্লাসে যা যা শিখেছিলেন সম্ভবত সেগুলো এখনো ভুলতে পারেননি। ভোটের আগে হুমায়ুন কবির কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ওই 2024 সালের সময় ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার কথা, যে কথা তিনি বলেছিলেন, যেটা নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল, ওটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার শিখিয়ে দেওয়া। তাহলে এখন হুমায়ুন কবির যে কথাগুলো বললেন, কার নির্দেশে বলছেন? আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাতা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কি ভাঙা বলছেন? ও খাওয়ার জন্য এসে কিরম খেতে আমি তো কোনোদিন জানি না, আর ওকে কোনোদিন দিতেও দেখিনি, শুধু বলতেই শুনেছি, দিতে কিন্তু দেখিনি। তাই আলাম আজকে যদি জুটে। হুমায়ুন কবিরের মন্তব্যের যিনি প্রতিক্রিয়া দিলেন তার নাম মলয় মহাজন, মুর্শিদাবাদের বিজেপি নেতা, বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার ইনি হচ্ছেন সভাপতি। মলয়বাবুর সঙ্গেই হুমায়ুন কবিরের এখন জোর লেগে গেছে। কেন বলুন তো? নেপথ্যে আগামী উপনির্বাচন। আসলে হুমায়ুন কবির তো 2টো আসনে দাঁড়িয়েছিলেন, নওদা এবং রেজিনগর, দুটোতেই জিতেছেন। এবার সিট হাতছাড়া হোক উপনির্বাচনে, কেউ কি চায়? হুমায়ুনের মতো নেতা তিনি তো আরোই চাইবেন না। ফলে নওদা রেখে রেজিনগর ছেড়ে দিয়েছেন হুমায়ুন। আগেই ঘোষণা করেছিলেন ছেলে গুলাম নবী আজাদকে তিনি রেজিনগরে দাঁড় করাবেন, আগেই সেটা ঘোষণা করে রেখেছিলেন। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ঘুরিয়ে প্রচার শুরু করে দিলেন হুমায়ুন, এবং ওই এলাকায় ভোটে জিততে গেলে তার যারা অনুগামী, বিশেষ করে তার যারা সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদেরকে কনসলিডেট করতে হবে। সম্ভবত এই ছকটা মাথায় রেখেই হুমায়ুন এইসব কথা বলতে শুরু করে দিয়েছেন, অনেকে মনে করছে। হুমায়ুন কবির কেন তার ছেলেকে ভোটে দাঁড় করাচ্ছে তা নিয়ে বিরাট মাথা ব্যথা।
যে এটা কেন করবে, আর কি লোক ছিল না? তো এরকম বেঈমান যে আমার কাছে থেকে আমার ডাসে বক্তৃতা করে বিজেপি কে খবর পাঠাচ্ছে আমাকে প্রার্থীটা করুন, আমি তাকে প্রার্থী করব? করবো? আপনারা বলেন। আমাকে দেখে আপনারা ভোট দিয়েছেন, আবার আমার ছেলেকে ভোট দেবেন, আমার সাথে বুঝে নেবেন। তবে কি পুরনো কায়দাতেই মুসলিম ভোট একজোট করার চেষ্টায় ব্যস্ত হুমায়ুন কবির? দেখুন, কোনো সার্টেন সম্প্রদায়ের ভোট যদি কারোর পক্ষে ন্যাচারালি কনসলিডেটেড হয় তাহলে তার কিছু বলার নেই কারণ, যদি ন্যাচারালি কনসলিডেটেড হয়। কিন্তু কনসলিডেশনটা করানোর জন্য কেউ যদি এমন মন্তব্য করেন যা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, তখন সেটা কিন্তু এক ধরনের ক্রাইম। অধীর চৌধুরী ঠিক সেই সন্দেহটাই করছেন হুমায়ুন কবিরের ক্ষেত্রে। বিজেপির পারমিশন নিয়ে কথা বলছে, সামনে রেজিনগর ভোট আছে, তার ছেলেকে দাঁড় করাবে, তাই বিজেপির পারমিশন নিয়ে কথা বলতে হচ্ছে। বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে হবে, এই তো গল্প। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির না, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। তামান্নার মাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তামান্না খুনে যারা অভিযুক্ত, যাদের নাম এফআইআরে ছিল, তাদের গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ যারা গ্রেফতার হতে বাকি ছিল এতদিন, শুভেন্দু অধিকারীর পুলিশ তাদেরকেও গ্রেফতার করেছে। আজ পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তামান্নার মা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই 12 জনকে গ্রেফতার করেছে নতুন সরকারের আওতায় থাকা পুলিশ। গুরুগ্রাম এবং নাগপুর থেকেও ধরে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তারা পালিয়ে গিয়েছিল, সেখানে কাজের চক্করে পালিয়ে গিয়েছিল, সেখানে তারা গা ঢাকা দিয়ে কাজ করছিল। আজ বিকেলে মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ জানিয়েছেন তামান্নার মা। সন্তানহারা সেই মাকে বাচাল মহিলা বলে আক্রমণ করছেন হুমায়ুন কবির। আমি প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে সময় দিয়েছে, আমার কথা শুনে প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করছে। আমি যে পিপি চেয়েছি সেই পিপি দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মুস্তাফিজুর রহমান রানাকে, মীনাক্ষী দিকে, ওনারা আমাকে ওখানে সিএম এর কাছে নিয়ে গেছেন। হ্যাঁ, আমি 1 বছর থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি বিচারের জন্য। তো টিএমসি সরকার কোনোদিনই চায়নি যে ক্রিমিনালদেরকে ধরা হোক, তাদের বিচার শাস্তি হোক। তো সে টিএমসি সরকার কোনোদিন চায়নি, তাই হয়নি। নতুন সরকার চেয়েছে, তো ওই তার জন্য হয়েছে। এবং এটা এটা ভেবে আমি অত্যন্ত খুশি যে আর কোনো তামান্নাকে মোলান্দি থেকে হারাতে হবে না। যে তামান্নার মা, তিনি সিপিএম করেন, তার পরিবারটা পুরো সিপিএম। মুলামদিতে বাড়ি, আমার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, গঙ্গা পার হয়ে ওপারে বাড়ি আর আমার এপারে বাড়ি। এই মহিলাও অত্যন্ত বাচাল মহিলা। আমরা চাই তামান্নার খুনিরা সাজা পাক, কিন্তু 24 জন কেউ খুনের সঙ্গে যুক্ত ছিল না। হুগলি জেলার মুকুটে একটি পালক যোগ হলো, জিআই ট্যাগ পেল, মানে জিআই স্বীকৃতি পেল, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। চন্দননগরের জলভরা, জনাইয়ের মনোহারা, নিশ্চয়ই নাম শুনেছেন এই মিষ্টিগুলোর এবং খেয়েছেনও। দেখুন, বাঙালি একটি সুইট জাতি, একটি মিষ্টি জাতি, মিষ্টি প্রেমী জাতি। দীর্ঘ প্রতীক্ষার পরে এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত কারিগর, শিল্পী এবং হুগলি জেলার মানুষ এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানলে খুব খুশি হবেন, কারণ মিষ্টি ভালোবাসে না এমন বাঙালি হাতে গোনা। সুগারের জন্য অনেকে খেতে পারে না, কিন্তু ভালোবাসে না এমন বাঙালি হাতে গোনা। জলভরা হোক বা মনোহরা, এগুলো তো শুধু সন্দেশ নয় বা মিষ্টি নয়, এগুলো বাঙালির আবেগ এবং ঐতিহ্য। এইসব মিষ্টির সুনাম রয়েছে দেশ জুড়ে। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয়েছিল জলভরা সন্দেশ। জিআই স্বীকৃতি পেয়েছে বাঁকুড়ার একটা মিষ্টি, সম্ভবত আপনিও খেয়েছেন, তার নাম ম্যাচা সন্দেশ। আমাদের এটা রেজিস্টার হয়ে গেছে, আমাদের চন্দননগরের জলভরা হিসেবে এটা জিআই প্রাপ্ত হয়েছে। জলভরা সন্দেশ এতদিন ছিল সূর্যমোদকে, তা এখন সারা চন্দননগরের হলো। চন্দননগরের যারাই
এই দরখাস্ত করবে বা যে সমস্ত দোকান এই দরখাস্ত করবে তারাই পাবে জিআই প্রপার প্রসিডিওর মেনে। তো একটা সৃষ্টি সূর্যমদকের, তা আমি সূর্যমদকের একটি মূর্তি চন্দননগরে স্থাপন করার জন্যে প্রশাসনকে জানিয়েছি। আজকে আমার সঙ্গে এমএলএর কথা হয়েছে, মাননীয় এমএলএ। একটু আগে আপনাদের শোনাচ্ছিলাম যে হুগলি জেলায় মনোহরা, জলভরা, বাঁকুড়ার ম্যাচা সন্দেশ এগুলো কীরকম জিআই ট্যাগ পেয়েছে বা জিআই স্বীকৃতি পেয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। বলাগড়ের জন্য আরও একটা সুখবর, এবং বিশেষ করে হুগলি জেলার জন্য, জানেন তো বলাগড়ে বহু প্রাচীন ডিঙি নৌকোর শিল্প, অর্থাৎ এখানে বহু শো বছর ধরে শিল্পীরা তারা নৌকো তৈরি করে আসছেন। সেই নৌকো শিল্প এবার বলাগড়ের নৌকো শিল্প জিআই ট্যাগ পেয়ে গেল, জিআই স্বীকৃতি পেয়ে গেল। নৌশিল্পকে আঁকড়ে বেঁচে আছেন বহু শিল্পী পরিবার এখানে। তাদের রুজিরুটি হচ্ছে নৌকা তৈরি করা। আজকাল ডিমান্ড কমে গেছে, তাই তাদের অবস্থা খুব একটা ভালো নয়। জিআই পাওয়ার ফলে দেশের মানচিত্রে জায়গা করে নিল বলাগড়ের এই নৌশিল্প। প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এই পরিবারগুলি চাইছেন তাদের হাতে সরকার সাহায্য তুলে দিক। মেজারমেন্টের মাথার ব্যবহার করে এখানকার শিল্পীরা এটা বার করেছিলেন, যে তলায় হিট দিয়ে দিয়ে নৌকোটাকে বাঁকানো, কাঠটাকে, এবং কাঠ জোড়া দিয়ে দিয়ে এটাকে বানানো। এখন এদের দ্বারা এটা সম্ভব নয়, জরুরি ব্যবহার করতে হয়, কেননা একটা নৌকো বানাতে ওই কাঠ বাঁধা পদ্ধতিতে 1.5 মাস 2 মাস সময় লাগবে। আর নৌকো এই যে জিআই পেল, এই দুটি বিষয়েই কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছিলাম এটা হিস্টোরিক্যাল। একটি হচ্ছে কাঠ জোর পদ্ধতি, আর একটি হচ্ছে ডিঙি হলো নৌকোর মা, সেই ডিঙি শুধু এখানে বানানো হয়। জিআইটা একটা অনেকটা হেরিটেজ ঘোষণার মতো। হেরিটেজ যেমন ঘোষণা করা হয় কোনো একটি মন্দির, অনেক পুরনো মন্দিরকে, সেটা আমাদের অঞ্চলের ঐতিহ্য, তেমনিভাবে অঞ্চলের ঐতিহ্যের মাথায় একটি পালক পড়ল নৌশিল্পীদের। তারা এখন শিল্পী, তারা ওই নৌকোর মিস্ত্রি নয়। এই জিআই ঘোষণার পরে এই শিল্পের মর্যাদা পেল শিল্পীরা।